মেগা প্রজেক্টের মেগা চুরি, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির সব কাহিনী আপনারা সবাই জানেন। দেখা গেছে যে সরকারের সাধারণ মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের চেয়ে মেগা প্রকল্পের গ্রহণেই বেশি আগ্রহী। আমরা কয়েকটি চিত্র তুলে ধরছি। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন শুরু 2007, একনেক বলেছে। মেয়াদ ডিসেম্বর 2018। প্রাথমিক ব্যয় 10,162 টাকা। ব্যয় বৃদ্ধি 2011 সালের প্রথম প্রকল্প বাস্তবায়নের সংশোধনের পর দাঁড়ায় 20,507 কোটি টাকা। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 28,793 কোটি টাকা। 2018 সালে প্রকল্প সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় 30,193 টাকা। সম্ভাব্য সমাপ্তি 30 জুন 2021। পদ্মা সেতু যদি 2022 সালেও চালু হয় তাতেও এতে সময় লাগবে 7 বছর 6 মাস। বর্তমানে অনুমোদিত খরচ, ভবিষ্যতে বাড়তি খরচ মিলিয়ে পদ্মা সেতু নির্মাণ ব্যয় হবে যমুনা সেতুর প্রায় 4 গুণ। পদ্মা সেতু প্রকল্পের অধীনে দুই পারে প্রায় 1,500 হেক্টর জমি কেনা হয়। এতে ব্যয় হয় 1,200 কোটি টাকা। এসব জমিতে পদ্মা সেতু প্রকল্পের সড়ক সহ বিভিন্ন স্থাপনা, দপ্তর, বাসা, পুনর্বাসন এলাকা ইত্যাদি নির্মাণ করা হয়েছে। যমুনা সেতু সহ দেশের কোনো সেতু প্রকল্পে চরের জমি কেনা হয়নি, অথচ প্রকল্প শেষ হওয়ার পরও এই জমি সেতু বিভাগের কোনো কাজেই লাগবে না। এ প্রসঙ্গে জি এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি মন্তব্য হলো, যে জমি স্থায়ী হবে না, প্রকল্প শেষে দরকার নেই, সেই জমি কেনা অপচয়। আসলে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎই এই জমি কেনার মূল লক্ষ্য ছিল। এখন তদন্ত করে বের করতে হবে জনগণের টাকার ভাগ বাটোয়ারা কিভাবে হয়েছে, দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন শুরু জুলাই 2016। মেয়াদ 2225। প্রাথমিক ব্যয় 1,13,000 কোটি টাকা। সম্ভাব্য সমাপ্তি 2025। এই প্রকল্পটির টেকনিক্যাল ফিজিবিলিটি, নিরাপত্তা ঝুঁকি এবং সর্বোপরি আর্থিক সংশ্লেষ ও বিদ্যুতের দাম নিয়ে বিশ্লেষকগণের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও বোধগম্য কারণে এই প্রকল্পটি চলমান আছে। এবারও এই প্রকল্পে 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থ বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ বিদ্যুৎ খাতের সঙ্গে দেখানো হবে। আগে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখানোর জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা শিক্ষা খাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন এই প্রকল্পের খরচ বিদ্যুৎ খাতে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর কারণ নতুন বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের প্রকল্প নেওয়া হচ্ছে না, এ কারণে এখানে বরাদ্দ বাড়ানো যাচ্ছে না। রাজনৈতিক অভিলাষে তাই বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়িয়ে দেখানোর জন্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচ বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প, এটা আপনারা সবাই জানেন, আমি দীর্ঘ এটা নিয়ে আলোচনা করে না করে শুধু এটুকু বলতে চাই যে প্রাথমিক ব্যয় $2.77 বিলিয়ন। মূল অবকাঠামো নির্মাণে ব্যয় হবে $1.49 বিলিয়ন। সম্ভাব্য সমাপ্তি 2021। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার কারণে রামপাল প্রকল্প পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে এবং নিকটবর্তী সুন্দরবনে বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনবে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল, দেশীয় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তীব্র বিরোধিতা করেছে। তা সত্ত্বেও নতজানু সরকার বোধগম্য কারণেই এই প্রকল্প বাস্তবায়নে গো ধরেছে। আমরা পুনরায় সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্প থেকে সরে আসার দাবি জানাচ্ছি। পায়রা গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন শুরু 2015, মেয়াদ 2021। কাজের অগ্রগতি প্রায় 80% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় 1,700 কোটি ডলার বলে ব্যয় নির্ধারণ। সম্ভাব্য সমাপ্তি প্রকল্প বাতিল হয়ে গেছে। এই এত টাকা খরচ করার পরে এরপরে আপনার সম্ভাব্য এটা যে তারিখ থেকে প্রকল্পটাই বাতিল করে দিতে হয়েছে। পায়রা নিয়ে বিশেষজ্ঞ বিশ্লেষণে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় গভীর সমুদ্র বন্দরের জন্য প্রায় 70 কিলোমিটার দীর্ঘ চ্যানেল ঠিক রাখা চ্যালেঞ্জের বিষয়। যাই হোক, এটা এখানে আছে, আপনারা দেখবেন। আমি শুধু যে কথাটা বলতে চাই যে বন্দরের জন্য বেলজিয়ামের একটি কোম্পানির সাথে ড্রেজিং চুক্তি হয়েছে, তাও রিজার্ভ থেকে $500 মিলিয়ন ধার করে, যা মোটেই যৌক্তিক হয়নি। তাই পায়রা বন্দর প্রকল্পটিতে তুগলকি প্রকল্প বললে অত্যুক্তি হবে না।
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন শুরু 2014, মেয়াদ জুন 2023, কাজের অগ্রগতি প্রায় 50% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় 36,000 কোটি টাকা। সম্ভাব্য সমাপ্তি নির্ধারিত সময় কাজ শেষ হবার কোনো সম্ভাবনা নেই। প্রকল্পটি শীঘ্রই হোয়াইট এলিফ্যান্টে পরিণত হচ্ছে। নির্ধারিত সময়ে এর কাজ না শেষ হওয়ায় উৎপাদন শুরু করার সময় এর প্রয়োজনীয়তা কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীতে সবচেয়ে বেশি, অথচ মানের দিক থেকে সর্বনিম্ন। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বিগত বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নির্মাণের সবচেয়ে বেশি খরচ হয়েছে বাংলাদেশে। সড়ক নির্মাণ ব্যয়ে দেশের মাঝেই ব্যাপক পার্থক্য। এটি বোঝা যায় নির্মাণ খাতে কী ধরনের রাষ্ট্রীয় অপচয় হচ্ছে। আমি ডিটেলসে গেলাম না, এটা আপনার এখানে আছে, ইউ উইল গেট ইট ইন দ্য পেপার। আমি শুধু এইটুকু আসি আপনার যে এস্টিমেটিং অ্যান্ড বেঞ্চমার্কিং ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কস্ট শীর্ষক অধ্যাপক দিমিত্রিয়স স্যাম্বুলাস তার এক প্রতিবেদনে জানিয়েছেন, 4 লেনের নতুন মহাসড়ক নির্মাণে ইউরোপের বিভিন্ন দেশে খরচ হয় গড়ে $35 লাখ বা 28 কোটি টাকা। আর 2 লেন থেকে 4 লেনে উন্নতি করতে প্রতি কিলোমিটারের প্রতি ব্যয় হয় $25 লাখ বা 20 কোটি টাকা। অথচ কিছু ক্ষেত্রে বাংলাদেশের 4 লেনের সড়কের চেয়ে ইউরোপের 4 লেনের সড়ক নির্মাণের অর্ধেক। দেশে বিদেশে বিশেষজ্ঞ প্রকল্প টেকনোক্র্যাটদের মতে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের অনিয়মের মাধ্যমে কার্যাদেশ বিক্রয় করা মেগা প্রজেক্টের দুর্নীতির প্রভাব দিন দিন বেড়ে চলেছে। ব্যাংকিং খাত চরম দুর্যোগের মধ্যে পড়ে আছে। ব্যাংকিং খাতকে রীতিমতো লুট করা হয়েছে। করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারের বিশেষ নীতিমালার কারণে এই ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ করছে না, তাতে ঋণ গ্রহীতা গ্রাহক খেলাপি হচ্ছে না। ঋণ ও সুদ আদায়ে কমে যাওয়ার ফলে আয় কমে গেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো সহ প্রায় সব ব্যাংকের। ফলে বাড়ছে লোকসানি শাখা। চলতি বছরের সোনালী ব্যাংকে 250 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ঠিক করা হয়েছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র 5 কোটি টাকা। জনতা ব্যাংক 1000 কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় করেছে আড়াই কোটি টাকা। অগ্রণী ব্যাংক 200 কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় করেছে 6.5 কোটি টাকা। রূপালী ব্যাংক 350 কোটি টাকা বিপরীতে আদায় করেছে 1.5 কোটি টাকা। অন্য সব ব্যাংকেরও একই চিত্র। ঋণ খেলাপিদের কবল থেকে দেশকে অর্থনীতিকে মুক্ত করতে হবে। আমি আপনার স্কিপ করছি। 2019 সালে অবলোপনের পরিমাণ ছিল 2,597 কোটি টাকা। এই যে অবলোপন করা হচ্ছে আবার আপনার বিভিন্নভাবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত অবলোপন করা ঋণের স্থিতি ছিল 44,153 কোটি টাকা। দেওয়া আছে আপনার সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো। ব্যাংকগুলো ঋণ আদায়ের জোরদার হওয়ার চেয়ে বেশি মনোযোগ দিচ্ছে অবলোপনের দিকে, যা কখনোই ভালো সমাধান দিতে পারে না। বাংলাদেশ ব্যাংক তার ঐতিহাসিক রেগুলেটরি ভূমিকা আগের মতো পালন করতে ব্যর্থ হচ্ছে। অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। ব্যাংক মালিকদের পরিবারের সদস্যদের অনৈতিকভাবে বছরের পর বছর পরিচালক পদে বহাল থাকার স্থায়ী সুযোগ করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র ঋণ খেলাপিরা তুলনামূলকভাবে কম খেলাপি, কিন্তু বড় ঋণ খেলাপিদের অনেকেই ঋণ নিয়ে পরিশোধ না করে তা বিদেশে পাচার করে দেয়। কিন্তু বড় ঋণ খেলাপিদের অনেকেই পাচার করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা ওয়েলথ এক্স তার প্রতিবেদন অনুযায়ী বিগত দশকে ধনীর সংখ্যা বেড়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। কে বলে আমরা গরিব? ধনীর সংখ্যা এখন শীর্ষে। বাংলাদেশে এত ধনীর সংখ্যা বাড়ছে, এখন ধনীর সংখ্যা বাড়ছে 17% হারে। এ হার গবেষণাধীন 75টি দেশের মধ্যে সবার শীর্ষে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশে অতি ধনী মানুষের সংখ্যার বৃদ্ধির পাশাপাশি মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে 2010 থেকে 2016 পর্যন্ত সময়ে দেশের শীর্ষস্থানীয় 5% পরিবারের আয় বেড়েছে 57%। একই সময়ে অতি দরিদ্র 5% পরিবারের আয় হ্রাস পেয়েছে 59%। কিভাবে বাংলাদেশ ধনীর সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে ওঠে তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ঊর্ধ্বগতি সাধনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
অবশ্য মূল্যস্ফীতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কেননা চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবারে মূল্যস্ফীতি টার্গেট করা হচ্ছে 5.4%, যা বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি বাড়তে দেওয়া যাবে না। শিক্ষা ও প্রযুক্তি ও গবেষণা, এটা একটু আর বেশি নেই, অল্প একটু আছে, ধৈর্য ধরতে হবে একটু। শিক্ষার্থীদের মনোবিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতাশা ভর করছে। বাংলাদেশ শিক্ষা ও তথ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019 সালে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ছিল 17.9, মাধ্যমিকে 2018 সালে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল 37.62, উচ্চ মাধ্যমিকে 2018 সালে এই হার ছিল 19.63। কিন্তু গত কোভিডকালে 1 বছরের অধিককাল ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তাই আগের তুলনায় এবার শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে বলে ধারণা করছে পরিসংখ্যান ও বিশ্লেষকরা। শিক্ষার্থীদের যারা করোনাকালে কাজে যুক্ত হয়েছে তাদের অনেকেই আর স্কুলে ফিরবে না, আবার অনেকে ভর্তি হলেও ক্লাসে অনুপস্থিতির হার বাড়বে। সম্প্রতি প্রকাশিত এডুকেশন ওয়াচের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে 2021-এ ঝরে পড়ার ব্যাপারে উদ্বেগজনক মতামত পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকের 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুলে দেওয়ার পরও শিক্ষার্থীদের উপস্থিতি কমে যেতে পারে। সবচেয়ে বড় বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে, বর্তমানে যা আরও বেড়েছে। অনেকে লেখাপড়া ছেড়ে চাকরিতে যোগ দিয়েছে। এদের শিক্ষায় ফিরিয়ে আনতে হলে শিক্ষাবৃত্তি দিতে হবে। শিক্ষাবৃত্তি আর রাষ্ট্রীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এসব ঝরে পড়া রোধ করতে হবে। গণসাক্ষরতা অভিযানের মতে স্কুল খোলার পর সব শিশুকে ফিরিয়ে আনতে একটি অভিযান পরিচালনা করা প্রয়োজন। মানব সম্পদ উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ছাত্র ও যুব সম্প্রদায় অদক্ষ থাকলে আমরা কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হব, যা হতে দেওয়া যায় না। চলমান উচ্চশিক্ষা কার্যক্রম নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতার বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। করোনা সংকটকালে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব আরও বেশি স্পষ্ট হয়েছে, কিন্তু মফস্বলে টেলিভিশন না থাকা, ডিভাইসের অভাব, ইন্টারনেটের উচ্চ দাম ও দুর্বল নেটওয়ার্কের কারণেও অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারেনি। গতকালই পত্রিকায় দেখলাম যে ল্যাপটপের দাম নাকি আপনার 30% আবার ইনক্রিজ করা হচ্ছে। ফলে দরিদ্র পরিবারের শিশুরা গত বছরে পুরোটাই ছিল লেখাপড়ার বাইরে। এতে শিক্ষায় বড় বৈষম্যের সৃষ্টি হয়েছে। ভার্চুয়াল যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির গুরুত্ব বিবেচনা করে আইটি প্রযুক্তি ও গবেষণা খাতে বিশেষ বরাদ্দ দিতে হবে। এই খাত ভবিষ্যতে অন্যতম আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে। শিক্ষা খাতে বিএনপির ভিশন 2030 প্রদর্শিত পথে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব জিডিপি 5%। আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উচ্চশিক্ষা ধ্বংসের চক্রান্ত চলছে। এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা উক্তি, কারণ আসলে এই জিনিসগুলো পুরোটাই আপনার সামগ্রিকভাবে জড়িত। কিন্তু এখানে উচ্চশিক্ষাকে ধ্বংস করে দিয়ে, তার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাইরে ছেলেপেলেদের পাঠানোর ব্যবস্থা করা এবং আমাদের দেশে আমাদের যারা স্বল্প আয়ের মানুষ তাদের সম্ভাবনাকে বিনষ্ট করে দেওয়া, এটা একটা বড় রকমের চক্রান্ত বলে আমরা মনে করি। কৃষিতে উৎপাদন, বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা। দেশের শতকরা 40% মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। আমরা মনে করি যে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমি সংক্ষেপে আসছি, কারণ এখানে আপনার এই করোনাতেও প্রমাণিত হয়েছে যে এটা হচ্ছে আপনার যে শেষ ভরসার স্থল হিসেবে কৃষিকে নিতে হবে। এটা হচ্ছে লাস্ট রিসোর্ট, সেখান থেকে কিন্তু ফিরে আসা সম্ভব। সে কারণেই কৃষিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিতে বলছি। আপনার নিশ্চয় মনে আছে বিএনপি আমলে পোলট্রি, ফিশারিজ ও লাইভ স্টক সেক্টরকে ট্রাস্ট সেক্টর ঘোষণা করা হয়েছিল এবং ওই সময়ে এই সেক্টরের প্রভূত অগ্রগতি অর্জিত হয়। করোনাকালে এই সেক্টরগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তখন ট্যাক্স হলিডে ছিল এবং তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো। পোলট্রি, ফিশারিজ ও লাইভ স্টক সেক্টরকে বিশেষ প্রণোদনায় আওতায় এনে এদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে সামাজিক ও আর্থিক উন্নয়নে এদের অবদান অব্যাহত রাখতে সক্ষম হয়। আপনারাই রিপোর্ট করেছেন অনেকগুলো জায়গায় যে আপনার কীভাবে পোলট্রি যারা করছিল তারা ধ্বংস হয়ে গেছে, ফিশারিজটা ধ্বংস হয়ে গেছে, লাইভ স্টক ধ্বংস হয়ে গেছে। এগুলো আপনাদের রিপোর্টে কিন্তু এসছে। এগুলো
সার্বিক কৃষি উন্নয়ন ও টেকসই বাণিজ্যিক কৃষি রূপান্তরের লক্ষ্যে একটি কৃষি কমিশন গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, নাগরিক সুরক্ষা কার্ড। করোনাকালে সামাজিক সুরক্ষার অর্থ বিতরণে সীমাহীন দুর্নীতির বিষয় উন্মোচিত হলে রাষ্ট্র কর্তৃক মানুষের অধিকার নিশ্চিতের প্রয়োজন সহজে নাগরিক চিহ্নিতকরণ সুবিধার অভাব পরিলক্ষিত হয়েছে। এই সমস্যার সমাধানে রাষ্ট্র কর্তৃক প্রত্যেক নাগরিককে নাগরিক সুরক্ষা কার্ড বিতরণের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই কার্ডের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সময়ে সহজে রাষ্ট্রের তরফ থেকে সহযোগিতা করা সহজতর হবে। তবে এই তালিকা প্রণয়নে রাজনৈতিক দলবাজি পরিহার করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবারের বাজেটে মৌলিক আয়ের বৈশ্বিক মডেল। এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি, গ্রামীণ কৃষি খাতের প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে ফোকাসে রাখতে হবে। ফোকাসের জায়গা হতে হবে প্রবাসী আয়। এই তিনটি বিষয়ের বাইরে আপাতত প্রবৃদ্ধির দিকে নজর দেওয়ার কিছু নেই, বরং যুদ্ধের সময়ের মতোই আগামী ৩-৪ মাসে আমাদের জনস্বাস্থ্যের অবকাঠামো, জনস্বাস্থ্যের কর্মী, প্রশিক্ষণ, গবেষণা, সক্ষমতা এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। এগুলো আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব। দুঃখ হলো গত বছরেও এই কথাগুলো বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। বরং দেখছি স্বাস্থ্য খাতে যেটুকু বরাদ্দ বাড়ানো হয়েছে এর 1/5 ব্যবহার করতে পারেনি সরকার। খুবই দুঃখের কথা যে কোভিডের সময় সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ ব্যবহার করতে পারেনি। তাকে যে সংকট তাকে সামনে রেখে জোর দেওয়া উচিত জনস্বাস্থ্যের অবকাঠামো ও প্রাথমিক স্বাস্থ্য খাতকে পুনরুজ্জীবিত করা ও সামাজিক সুরক্ষাকে পুনরুজ্জীবিত করে মৌলিক আয়ের একটি সার্বজনীন বৈশ্বিক মডেল, ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে যাওয়া, যে বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা একমত হয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, উন্নয়ন বিকেন্দ্রীকরণ। উন্নত বিশ্ব এখন ওপর থেকে চাপে দিয়ে অর্থনীতিকে উন্নয়নের পথ পরিহার করে বিকেন্দ্রীকৃত অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেছে। করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ ব্যয়ের প্রস্তাব করছে বড় অর্থনীতিবিদরা এবং বড় অর্থনীতির দেশগুলো। আমাদের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করতে হবে। তৃণমূল এবং স্থানীয় জনপদের উন্নয়নে বেশি নজর দিতে হবে, তার সাথে মধ্যম শ্রেণীর উন্নয়নের সমান গুরুত্ব দিতে হবে। তবেই গিনি সহগ সহনীয় পর্যায়ে আসবে। এটা টেকনিক্যাল টার্ম। আয় বৈষম্য কমবে, উন্নয়নের সুষম বন্টন হবে। উন্নয়ন বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে অর্থ এবং ক্ষমতা উভয় দিক থেকেই, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ইউনিটগুলো। ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সুবিধা স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এ খাতে জনবান্ধব বেসরকারি ও সামাজিক উদ্যোগকে উৎসাহিত করতে হবে। উপকারভোগীদের তালিকা প্রণয়নে এনজিও এবং স্থানীয় ভলান্টিয়ার প্রতিষ্ঠানকে কাজে লাগানো যেতে পারে। আয় বৈষম্য কমানোর একটি উপায় হতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থানীয়করণ বা বিকেন্দ্রীকরণ। অর্থনৈতিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এলাকাভিত্তিক কাঁচামালের প্রাপ্যতা অনুযায়ী শিল্প স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে পরিবেশ বান্ধব বাজেট। বিএনপির ভিশন 2030-এ জলবায়ু পরিবর্তন ও পরিবেশের উপর সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মানব জাতির অস্তিত্ব যেভাবে বিপন্ন হতে চলেছে তার জন্য বাংলাদেশের মতো দেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের দায়ভার শিল্পোন্নত বিশ্বকে নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে শিল্পায়িত বিশ্বকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে বিশ্ব জনমত গঠন ও বাস্তব পদক্ষেপ গ্রহণে সক্রিয় ভূমিকা নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য টেকসই মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করতে হবে, যেমন কার্বন নিঃসরণ হ্রাস, খাল-বিল, নদী নালা ও জলাভূমি পুনরুদ্ধার, পরিকল্পিত নগরায়ন ইত্যাদি। উপকূল এলাকা সহ সারা দেশে নিবিড় বনায়ন ও সুন্দরবনের সহ অন্যান্য বনের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসছে বাজেটে এই বিষয়ে উপযুক্ত প্রতিফলন থাকতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এতক্ষণ বাজেটের সার্বিক বিষয় নিয়ে সাধারণ আলোচনা করলাম। এখন সংক্ষিপ্ত সারে 2021-22 অর্থবছরের বাজেট নিয়ে বিএনপি কী ভাবছে সেই বিষয়ে ফোকাস করতে চাই। বর্তমানে বিরাজমান জটিল সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল জীবন ও জীবিকার সমন্বয় সাধন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
সেই আলোকে বাংলাদেশের আসন্ন 2021-22 বাজেট প্রণয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাজেট ভাবনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। প্রথমে নীতিগতভাবে বাজেট কেমন হওয়া উচিত। 2020 এবং 21 সালের এপ্রিলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দিন আনে দিন খায় এই শ্রেণীর মেহনতি মানুষ, শিল্প, এসএমই, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্পে নিয়োজিত শ্রমিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, কৃষি, প্রবাসী ইত্যাদি খাতে উল্লেখ করে যে সুনির্দিষ্ট ক্যাশ ট্রান্সফার ও প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল তাকে বাজেট প্রণয়নের ভিত্তি ধরে 2021-22 সালের বাজেট প্রণয়ন করতে হবে। এবারে বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি মোকাবেলার বাজেট। জীবন ও জীবিকার সমন্বয়ের চেষ্টা অব্যাহত থাকবে, তবে জীবন সবার আগে। 2, এবারে বাজেট হবে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ অভিঘাত থেকে উত্তরণের বাজেট। 3, আগামীতে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত অংশীদারিত্বমূলক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সুশাসন ও রাষ্ট্রের সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতকরণের নীতি বাজেটের লক্ষ্য হিসাবে নির্ধারণ। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতাভিত্তিক উন্নয়ন ও করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। উন্নয়ন বিকেন্দ্রীকরণে নিশ্চিত করে স্থানীয় জনপদ তথা তৃণমূল ও মধ্যম শ্রেণীর উন্নয়নে মনোনিবেশ করতে হবে। উন্নয়নের মূল মন্ত্র হবে জনগণের দ্বারা উন্নয়ন, জনগণের জন্য উন্নয়ন। বাজেট করতে হবে 2-3 বছরের জন্য মধ্যমেয়াদী বাজেট কাঠামোর মধ্যে। বাজেটের লক্ষ্য হবে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ বান্ধব উন্নয়ন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাজেটে অর্থ বরাদ্দে অগ্রাধিকার, অর্থ সংক্রান্ত প্রস্তাব। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসা দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করতে হবে। নগণ্য বাজেট, চিকিৎসা উপকরণ স্বল্পতা, অবকাঠামোগত দুর্বলতা, নিম্নমানের স্বাস্থ্যসেবা, অপরিকল্পিত খরচ সহ বিভিন্ন কারণে স্বাস্থ্য খাত হুমকির সম্মুখীন। করোনার সংকট থেকে শিক্ষা নিয়ে আগামী বাজেট থেকে স্বাস্থ্য খাতের সুস্পষ্ট সংস্কার রূপরেখা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের আলোকে প্রতিটি মানুষকে জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে সার্বজনীন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আনতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ভাতার আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেকের জন্য পারিবারিক ডাক্তার, নার্স, অবকাঠামো সহ সামগ্রিক ব্যয় নির্বাহে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030 সকলের জন্য স্বাস্থ্য ও ইউনিভার্সাল হেলথ কেয়ারের নীতি গ্রহণ এবং বাস্তবায়নে জিডিপির 5% ব্যয় এবং প্রত্যেকের জন্য নথিভুক্ত ডাক্তার, জিপি, আপনার যেটা বলছে যে প্রত্যেকের নথিভুক্ত ডাক্তার অর্থাৎ আপনার জেনারেল ফিজিশিয়ান রাখার অঙ্গীকার করা হয়েছে। প্রত্যেক জেলায় ডেডিকেটেড সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। করোনাকালে জেলা হাসপাতালগুলোতে করোনা বেড ও আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং তা উপজেলা হাসপাতাল পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। আমি 4 নম্বরটা আপনার এর আগে আমরা আলোচনা করেছি। আপনার প্রস্তাবটা হচ্ছে এখানে যে আপনার এই যে 2,45,00,000 দরিদ্র এবং পূর্বের 3 কোটি, যেটা আপনার প্রায় 6 কোটির মতো, এই খাতে জিডিপি 6 থেকে 7% বরাদ্দ করতে হবে এবং এই অর্থ আগামী 4 থেকে 5 মাসের মধ্যেই ব্যয় করতে হবে। অর্থাৎ এই টাকাটা এই সব আপনার দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছানোর ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। তাহলে যারা কর্মচ্যুত বা কর্মহীন হয়েছেন বা কর্মহীন হবেন তাদের মৌলিক চাহিদা মোটামুটিভাবে পূরণ হবে। তবে সামাজিক সুরক্ষার বরাদ্দ বাড়ালেই হবে না, নতুন দরিদ্র, পুরনো দরিদ্র ও ক্ষণস্থায়ী দরিদ্র চিহ্নিত করে তাদের কাছে সামাজিক সুরক্ষার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। 5, লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, দিন আনে দিন খায় এ শ্রেণীর গরিব, দিনমজুর, পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের প্রত্যেককে এ পর্যায়ে অনধিক বিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে, নট ফ্রম দ্য ব্যাংকস, রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ পরিস্থিতির আলোকে প্রয়োজনে এ বরাদ্দ নবায়ন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি 6,08,00,000। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের সুবিধা পান
কর্মরত জনশক্তি মাত্র 14.9%। সবচেয়ে বড় অংশ 85.1% অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। এই হিসাবে দেশের 5 কোটি মানুষ দিনমজুরের মতো কাজ করেন, যাদের শ্রম আইন 2006 প্রদত্ত নিয়োগপত্র, কর্মঘণ্টা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহ বেশিরভাগ অধিকারই নিশ্চিত নয়। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত এই সকল শ্রমিকদের প্রত্যেককে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ প্রদান করতে হবে। এক্ষেত্রেও ভবিষ্যৎ পরিস্থিতি আলোকে প্রয়োজনে এই বরাদ্দ নবায়ন করতে হবে। নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা, দারিদ্র্যের বর্তমান হার বিবেচনা নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তার প্যাকেজের আওতায় আনতে হবে। গত বছরের অভিজ্ঞতা, দেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ দুস্থ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে, যাতে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রকৃত দুস্থ এই মানবিক প্রণোদনা থেকে বঞ্চিত না হয়। ক্ষতিগ্রস্ত এসএমই, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিল্প, কৃষিখাতে রাষ্ট্রীয় তহবিল থেকে বিশেষ প্রণোদনা অর্থ বরাদ্দ দিতে হবে এবং রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় না নিয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাকে